নমস্কার। গল্পচকের আজকের নিবেদন রাজকন্যা পদ্মাবতী ও রাজপুত্র বজ্র মুকুট। লেখক উজ্জ্বল কুমার দাসের বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পটি। আসুন শুরু করি আজকের গল্প রাজকন্যা পদ্মাবতী ও রাজপুত্র বজ্র মুকুট। কোনো এক সময় বারাণসী রাজ্যে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। রাজার এক রানী ও বজ্র মুকুট নামে এক ছেলে ছিল। বজ্র মুকুট ছিল রাজা ও রানীর চোখের মণি। তাকে তারা খুব ভালোবাসতেন। একদিন রাজপুত্র বজ্র মুকুট তাঁর বন্ধু মন্ত্রী পুত্রকে নিয়ে শিকারে বের হলেন। একসময় শিকার করতে করতে রাজপুত্র একলা একটা গভীর বনে ঢুকে পড়লেন। সেই গভীর বনে ছিল একটা সুন্দর সরোবর। রাজকুমার সেখানে গিয়ে দেখলেন সরোবরের জলে হাঁস, বক আর অন্যান্য সব জলচর প্রাণীরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মৌমাছিরা ফুলে মধু খাচ্ছে আর চারিদিকে কত সুন্দর সব গাছপালা ফুলে ফুলে সব ভর্তি। কোকিল ও অন্য সব পাখিরা মনের আনন্দে গান গাইছে। এই রকম সুন্দর পরিবেশ দেখলে দু চোখ যেন ভরে যায়। রাজকুমার তার ঘোড়াকে একটা গাছে বেঁধে রেখে নিজে সরোবরের জলে স্নান করলেন। তারপর শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। ঠিক সেই সময় এক রাজকন্যা তার সখীদের সঙ্গে সরোবরে এলেন। তারপর সরোবরের জলে স্নান করে মন্দিরে পুজো সেরে গাছের ছায়ায় ঘুরে বেড়াতে লাগলেন। রাজকুমার রাজকন্যার রূপ দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেলেন। ওদিকে রাজকুমারীও রাজকুমারকে দেখে মুগ্ধ হলেন। রাজকুমারকে দেখিয়ে রাজকন্যা নিজের খোঁপা থেকে একটা পদ্মফুল খুলে হাতে নিয়ে তারপর সেটা আলতো করে কানে ছোঁয়ালেন। আবার সেই ফুলটি দাঁতে কাটলেন। তারপর মাটিতে ফেলে দিলেন। যাওয়ার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন আর রাজকুমারের দিকে একবার তাকিয়ে সখীদের সঙ্গে চলে গেলেন। রাজকুমার এইসব ইঙ্গিতের কোনো মানেই বুঝতে পারলেন না। তবে রাজকুমারীকে যে তার ভীষণ ভালো লেগেছে। বন্ধু মন্ত্রী পুত্রকে সেই সব মনের কথাই খুলে বললেন। এদিকে রাজকুমারের মন ভালো নেই। সব সময়ে রাজকন্যার কথা মনে পড়তে শুরু করলো। তাই তার খাওয়া দাওয়া কাজকর্মে কোনো কিছুতেই মন বসছিল না। তিনি রাজকন্যার একটা ছবি এঁকে তার দিকে তাকিয়ে সব সময় বসে আছেন। রাজকুমারীর এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র বলল, এ কি অবস্থা হয়েছে বন্ধু? রাজকুমার বললেন, আমি প্রতিজ্ঞা করেছি ওই রাজকন্যাকে বিয়ে করব। ওকে বিয়ে না করতে পারলে আমি মরেই যাব। মন্ত্রীপুত্র রাজকুমারের কথা শুনে খুবই ভাবনায় পড়লেন। তারপর বললেন, বন্ধু, রাজকুমারী তোমাকে কোনো কথা বলেছেন? বজ্রমুকুট বললেন, আমাকে কোনো কথাই বলেননি, তবে পদ্মফুল দিয়ে কি যেন সব ইঙ্গিত করেছেন। তারপর রাজকুমার পদ্মফুলের সব কথাই খুলে বললেন। সব কথা শুনে মন্ত্রীপুত্র বললেন, তাহলে তো সবই বোঝা গেল। রাজকুমার অস্থির হয়ে বললেন, কি করে সব বুঝলে বন্ধু? আমাকে সব বুঝিয়ে বলো, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। মন্ত্রীপুত্র বললেন, রাজকুমারী মাথা থেকে পদ্মফুলটি নিয়ে কানে পড়েছেন। তার মানে হচ্ছে তিনি কর্ণাটনগরে থাকেন। দাঁতে ফুল কাটার মানে উনি দন্তকাট রাজার মেয়ে। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে ওনার নাম পদ্মাবতী। আর বুকে তুলে নেওয়া মানে উনি তোমাকে বিয়ে করতে চান।
এই সব কথা শুনে রাজকুমারের মনে খুব আনন্দ হলো। তখনই দুই বন্ধু রাজ পোশাক পরে ঘোড়ায় চড়ে কর্ণাট নগরের উদ্দেশ্যে রওনা হলেন। কর্ণাট নগরে পৌঁছে ওরা দেখতে পেলেন রাজবাড়ির সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘরে একজন বুড়ি বসে আছেন। ওরা বুড়ির কাছে গিয়ে বলল, মা, এখানে আমরা ব্যবসা করতে এসেছি, এখানে একটু থাকবার জায়গা হবে কি? বুড়ি ওদের কথা শুনে ও আচার ব্যবহারে খুব খুশি হলেন। তারপর বুড়ি বললেন, হ্যাঁ বাবা, জায়গা নিশ্চয়ই হবে। তোমাদের যতদিন ইচ্ছে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। বুড়ির কথা শুনে দুই বন্ধুতে কুঁড়ে ঘরে ঢুকলো ও বুড়ির সঙ্গে গল্প করতে লাগলো। মন্ত্রীপুত্র বললেন, মা, এই বাড়িতে কজন থাকে? তোমার সংসারই বা কি করে চলে? তখন বুড়ি বললেন, আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে, আর রাজামশাই আমার ছেলেকে খুব ভালোবাসেন। রাজকন্যা পদ্মাবতীর আমি ধাইমা ছিলাম, এখন বুড়ি হয়েছি, তাই বাড়িতেই থাকি। রাজামশাই আমার খাওয়া পড়ার সব খরচই দেন। রোজ একবার করে আমি প্রাসাদে যাই রাজকন্যাকে দেখতে। বুড়ির কথা শুনে রাজকুমার বললেন, বুড়িমা, তুমি কাল গিয়ে রাজকুমারীকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলে সে তার সংকেত বুঝে এখানে এসে আশ্রয় নিয়েছে। রাজকুমারের মুখে এই কথা শুনে বুড়ি লাঠি হাতে নিয়ে দৌড়ে রাজবাড়ির দিকে রওনা হলেন। গিয়ে দেখেন রাজকন্যা একা বসে কি যেন সব ভাবছেন। বুড়ি রাজকন্যার কাছে বসে বললেন, রাজকুমারী, তোমাকে ছোট থেকে আমি মানুষ করেছি, এবার তুমি বিয়ে করো। শুক্লা পঞ্চমীতে সরোবরের ধারে যে রাজপুত্রকে দেখেছিলে তিনি এখন আমার বাড়িতে এসে উঠেছেন। তিনি আমাকে দিয়ে তোমার কাছে খবর পাঠিয়েছেন। রাজকুমার কিন্তু রূপে গুণে সত্যি অপূর্ব, তোমার যোগ্য পাত্রই বটে। এই কথা শুনে রাজকন্যার রেগে বুড়ির গালে চড় মেরে বললেন, এখন নিয়ে এই বাড়ি থেকে চলে যাও, আমাদের বাড়িতে আর আসবে না। বাড়ি ফিরে রাজকুমারকে সব কথা বললেন। এসব কথা শুনে রাজকুমারের তো খুব মন খারাপ হয়ে গেল। মন্ত্রীর পুত্র বললেন, বন্ধু, তুমি মন খারাপ করো না, দেখবে সময় সব ঠিক হয়ে যাবে। বুড়িমার গালে 10 আঙুলের ছাপ মানে হলো 10 দিন পরে শুক্লপক্ষের শেষে তোমার সঙ্গে দেখা হবে, আর চিন্তা করো না। শুক্লপক্ষ এলো। বুড়ি আবার রাজকুমারীর কাছে গিয়ে রাজকুমারের কথা বলল। এবারও রাজকন্যা বুড়িকে খিড়কি দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। বুড়ি তো মনের দুঃখে বাড়িতে গিয়ে রাজকুমারকে সব কথা খুলে বললেন। রাজকুমার সব শুনে হতাশায় আবার ভেঙে পড়লেন। মন্ত্রীপুত্র বললেন, বন্ধু, অত ভেঙে পড়ো না। রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে অন্দরমহলে যেতে বলেছেন। এই কথা শুনে তো রাজকুমারের মনে আনন্দ আর ধরে না। রাতের অপেক্ষায় প্রতি মুহূর্ত গুনতে লাগলেন। রাত হতেই রাজকুমার রাজ পোশাক পরে রাজবাড়ির দিকে রওনা দিলেন। মন্ত্রীপুত্র তাকে খিড়কি দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। রাজকুমার ঢুকে দেখলেন রাজকন্যা সেজে গুজে বসে আছেন। ঘরদোর সব সাজানো গুছানো। ওই রাতেই তাঁরা বিয়ে করলেন। সারা রাত মনের সুখে দুজনে গল্প করলেন। ভোর হতে রাজকন্যা রাজকুমারকে কিছুতেই যেতে দিলেন না।
রাজকুমারও মনের আনন্দে সেখানেই রয়ে গেলেন, মনের সুখে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পর রাজকুমার নিজের দেশে ফিরে আসতে চাইলেন, কিন্তু রাজকুমারী কিছুতেই তাকে ছাড়তে চাইলেন না। রাজকুমার মনে মনে ভাবতে লাগলেন, আমি খুবই অন্যায় করছি। আমি আমার বাবা মাকে ছেড়ে এতদিন আছি, আমার প্রিয় বন্ধু তারও কোনো খোঁজ খবর নিচ্ছি না। বন্ধু নিশ্চয়ই এতদিনে আমাকে স্বার্থপর বলে ভাবতে শুরু করেছে। রাজকুমারকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে রাজকন্যা বললেন, কি হয়েছে তোমার? এরকম চুপচাপ বসে আছো কেন? রাজপুত্র বললেন, আমার বন্ধু মন্ত্রীপুত্র এখানেই রয়েছে, প্রায় 1 মাস হতে চলল, তার কোনো খবর পর্যন্ত আমি পাচ্ছি না। জানি না সে কেমন আছে। আমার এই বন্ধুটি খুবই বিদ্বান ও বুদ্ধিমান। সে তো তোমার সব সংকেতের মানে আমাকে বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে আমার একবার দেখা করা উচিত। রাজকুমারী সব শুনে বললেন, এই তো তুমি খুবই অন্যায় করেছো। তোমার বন্ধু বলে কথা, আমি অনেক রকম মিষ্টি খাওয়াবো তাকে। তার জন্য অনেক খাবার তৈরি করে দিচ্ছি। এসব খাবার নিয়ে গিয়ে তুমি তার কাছে ক্ষমা চেয়ে এসো। রাজকুমার বুড়ির বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করল ও সব কথা বলল। বহুদিন পর বন্ধুকে পেয়ে মনে খুবই আনন্দ হলো তার। রাজপুত্র চলে যেতে রাজকুমারী মনে মনে ভাবলেন, রাজকুমার বন্ধুর বুদ্ধিতেই আমায় বিয়ে করেছে। এখন বন্ধুকে গিয়ে সব কথাই বলবে। আমাদের কোনো কথাই আর গোপন থাকবে না, সবাই সব জেনে যাবে। তার চেয়ে মন্ত্রীপুত্রকে মেরে ফেলাই ভালো। এই ভেবে পদ্মাবতী মিষ্টিতে বিষ মিশিয়ে সখীদের দিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে দিলেন। মন্ত্রীপুত্র এত মিষ্টি দেখে অবাক হয়ে বলল, আমার জন্য আবার এত মিষ্টি কেন? রাজকুমার বললেন, আজ তোমার কথাই সারাদিন ধরে ভাবছিলাম বন্ধু। পদ্মাবতীর কাছে তোমার কথা বলেছি। তোমার সব কথা শুনে পদ্মাবতী খুব খুশি হয়েছে, তাই বলেছে তুমি বন্ধুর কাছে যাও, আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। বন্ধু, তুমি আমার সামনে বসে মিষ্টি খাও, তাহলে আমি ভীষণ খুশি হব। রাজপ্রাসাদে গিয়ে বলবো তুমি রাজকুমারী খুব প্রশংসা করেছো, এতে রাজকুমারীও খুব খুশি হবে। মন্ত্রীপুত্র সব শুনে দুঃখের সঙ্গে বললেন, এই মিষ্টিতে বিষ আছে বন্ধু, যে খাবে সেই মরে যাবে। তুমি খুবই সহজ সরল বন্ধু, তুমি এসব কথা কিছুই জানো না। রাজকুমারেরা প্রিয় পাত্রকে কোনো দিনই দু চোখে দেখতে পারেন না। তোমার স্ত্রীও তাই আমাকে সহ্য করতে পারছে না। আমার কথা ওকে বলা তোমার উচিত হয়নি। রাজকুমার এই কথা শুনে বললেন, বন্ধু, আমি এই কথা বিশ্বাস করতে পারছি না। তুমি জানো না রাজকুমারী কত ভালো মনের মেয়ে, আমাকে কত ভালোবাসে। ঠিক আছে, আমি না হয় পরীক্ষা করে দেখি। এই বলে রাজকুমার একটা মিষ্টি বুড়িমার পোষা বেড়ালকে দিলেন। বেড়ালটি মিষ্টিটা খেয়ে সঙ্গে সঙ্গেই মারা গেল। এই দৃশ্য দেখে রাজকুমার মনে ভীষণ কষ্ট পেলেন। তারপর বললেন, আমি আর ওই রাজকুমারীর সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। মন্ত্রীপুত্র বললেন, না বন্ধু, তাকে কখনোই ত্যাগ করো না। তাকে যে করেই হোক আমাদের রাজধানীতে নিয়ে যেতে হবে। আমি যেমনটি বলবো তুমি তেমনটি করো। তুমি পদ্মাবতীকে গিয়ে বলো যে মিষ্টি পাঠিয়েছে তা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তাকে এর বেশি আর কিছু বলো না। তারপর আজ রাতে যখন রাজকুমারী ঘুমিয়ে পড়বে, তখন তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুডলিতে বেঁধে নেবে। তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে তুমি চুপি চুপি চলে আসবে। পরদিন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো সব কিছু করে বুড়িমার ঘরে ফিরে এলেন। মন্ত্রীপুত্র এক সন্ন্যাসী সেজে শ্মশানে গেলেন
আর রাজপুত্রকে তার শিষ্য সাজিয়ে বললেন, তুমি এই গয়নাগুলো রাজবাড়ির কাছে কোনো স্বর্ণকারের নিকট বিক্রি করো। যদি কেউ রাজকুমারীর গয়না চিনে তোমাকে চোর বলে, তাহলে তুমি তাকে আমার কাছে সোজা নিয়ে আসবে। রাজকুমার স্বর্ণকারের কাছে গয়না বিক্রি করতে গেলেন। স্বর্ণকার সব গয়না দেখে চমকে উঠে বলল, এই গয়নাগুলো তো কিছুদিন আগেই রাজকুমারীকে তৈরি করে দিয়েছি। এই গয়না তোমার হাতে এলো কি করে? রাজকুমারকে স্বর্ণকার চোর ভাবতে লাগলো। এদিকে চারদিকে ভিড় জমে উঠল। নগর রক্ষক এসে রাজকুমার আর স্বর্ণকারকে বন্দি করল। রাজকুমার বললেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমার গুরুদেব সব কিছু জানেন। তিনি শ্মশানে বসে ধ্যান করছেন। তিনি আমায় এসব বিক্রি করতে দিয়েছেন। চলুন তার কাছে যাই, তাহলে আপনারা সব জানতে পারবেন। নগর রক্ষক শ্মশানে গিয়ে সন্ন্যাসী বেশী মন্ত্রীপুত্র ও তার শিষ্য রাজপুত্রকে ধরে বন্দি করে রাজার কাছে নিয়ে গেল। রাজা এসব গয়না দেখে ছদ্মবেশী সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বললেন, এসব তুমি কোথায় পেয়েছো? মন্ত্রীপুত্র বললেন, আমি কৃষ্ণা চতুর্দশীর রাতে শ্মশানে বসে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। সেই মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে নিজেই তার গা থেকে সমস্ত গয়না খুলে আমার পায়ে দিয়ে গেছে, আর আমি ওর বাঁ পায়ে যোগসিদ্ধির প্রমাণ হিসাবে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। এসব গয়না তারই মহারাজ। রাজা সঙ্গে সঙ্গে অন্দরমহলে লোক পাঠিয়ে খোঁজ নিলেন রাজকুমারী পদ্মাবতীর পায়ে কোনো ত্রিশূলের চিহ্ন আঁকা আছে কিনা। রানী এসে বললেন, হ্যাঁ, পদ্মাবতীর পায়ে ত্রিশূলের চিহ্ন আঁকা আছে। এই কথা শুনে রাজা মশাই ভীষণ ক্ষেপে গেলেন। বললেন, এই মেয়েকে তো রাজবাড়িতে আর রাখা যাবে না। ওকে এখনই বনবাসে পাঠানো উচিত। এই মেয়ে থাকলে রাজ্যের অমঙ্গল হবে। রাজার আদেশে পদ্মাবতীকে পালকি করে গভীর বনে রেখে আসা হলো। ওদিকে মন্ত্রীপুত্রকে সঙ্গে নিয়ে রাজকুমার রাজকুমারীর খোঁজে বের হলো। ওরা দেখল রাজকুমারী পদ্মাবতী একটা গাছের তলায় বসে বসে কাঁদছেন। তারপর রাজকুমার অনেক বুঝিয়ে রাজকন্যাকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিজের দেশের দিকে রওনা হলেন। রাজা ও রানী এতদিন পর ছেলেকে ও ছেলের বউকে দেখে খুব খুশি হলেন। তারপর তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে আরম্ভ করলেন। এই গল্প বলে বেতাল বলল, মহারাজ, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই গল্পে পদ্মাবতী, তার পিতা দন্তকাঠ ও মন্ত্রীপুত্র, এদের মধ্যে কে সবচেয়ে বেশি অপরাধী বলে তোমার মনে হয়? বেতালের মুখে সমস্ত গল্প শুনে বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজা দন্তকাঠ এই গল্পে সবচেয়ে বেশি অপরাধী। বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, কেন? বিক্রমাদিত্য বললেন, শত্রুকে মারা কোনো দোষের নয়। পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে মেরে ফেলতে চেয়েছিলেন মাত্র, আর মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবে তার সঙ্গে এই নিষ্ঠুর ব্যবহার করেছেন। রাজা দন্তকাঠ কিন্তু মেয়ের সঙ্গে সঠিক ব্যবহার করেননি। তিনি পিতা হয়ে মেয়ের দোষ বিচার না করেই তাকে বনবাসে যাওয়ার আদেশ দিলেন। এটা তিনি ভীষণ অপরাধ করেছেন। বিক্রমাদিত্যের মুখে একথা শুনে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে পড়ল। আর বিক্রমাদিত্য তার পিছনে পিছনে গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে নিয়ে ফের রওনা দিলেন। গল্প জকিতে আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এতটাই।
দেখা হবে পরের গল্পে।